জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং বৃত্তি অনুদান সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে $1 বিলিয়ন বেশি ঋণ ও অনুদান দেবে জাপান। টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে 6টি সমঝোতা স্মারকে সইয়ের পর এ তথ্য জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয় দেশটি। দুদেশের সরকার প্রধানের আনুষ্ঠানিক বৈঠকের পর 6টি সমঝোতা সই শেষে প্রেস উইং জানায়, স্থানীয় সময় 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বিভিন্ন খাতে দুদেশের মধ্যে চলমান সহযোগিতা আরও প্রসারিত করতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবারকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জাপান বাংলাদেশকে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়াতে $418 মিলিয়ন উন্নয়ন নীতি ঋণ দেবে। এছাড়া টোকিও জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য $641 মিলিয়ন এবং শিক্ষা খাতে বৃত্তির জন্য অতিরিক্ত $4.2 মিলিয়ন অনুদান দেওয়া হবে। এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা হয়েছে। ডিপ সি ফিশিংয়ের একটা বিষয় আলোচনা এসেছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। টাকা আয়ের জন্য নয়, মানুষের সমস্যা সমাধানের জন্য ব্যবসা করেছি। জাপানে সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ শেষে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, চাকরি না পেলে যোগ্যতা নেই, এটা ভাবার কোনো কারণ নেই। এ সময় চিন্তার উপর গুরুত্ব দিতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। চিন্তার উপর গুরুত্ব না দিলে বাস্তবতার কাছে থেমে যেতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। So my orientation is, if I don't get a job, I'm useless. I'm a failure. I said, that's not true. You are born as an entrepreneur, as a creative person. He said, essence of human being is creativity. If you don't have creativity, you are nothing. Every single person is creativity. But we are so focused on pushing it down. No creativity, just follow the orders. বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি বলেছেন কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে টিএনটি মাঠে দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি এবং এর সাথে যুগপথ আন্দোলনে যারা ছিল, সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। খুব দ্রুতই অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে এমন প্রত্যাশা করে তিনি আরও বলেন, সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বিএনপি এবং বিএনপির সাথে যুগপথ আন্দোলনের শরিক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ডিসেম্বরেই করতে হবে। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জনগণ ডিসেম্বরে নির্বাচন আদায় করবে বলেও হুঁশিয়ারি দেন। এদিকে সকাল থেকে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়,
আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনুস একটা ইউনুস, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই, তাই প্রস্তাব। জনগণ ভোট দিলে সঠিকভাবে দেশ পরিচালনা করবে বিএনপি, করবে প্রয়োজনীয় সংস্কারও। এসব কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাদ জুমা বনানীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের ওপর আস্থা রাখে আর জনগণের ইচ্ছার প্রাধান্য দেয়। বিএনপি সবসময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে তিনি নির্বাচনকে কেন ভয় পাচ্ছে এই সরকার সেই প্রশ্ন করেন। আরও বলেন, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল জিয়াউর রহমান। আজকেও আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ যদি আমাদের ভোট দেয়, ইনশাআল্লাহ আমরা এই দেশকে সঠিকভাবে আমরা পরিচালিত করব। আমরা এই দেশে সংস্কার করব। দেখি আমাদের চেয়ে বেশি সংস্কার কে করতে পারে। আজকে যারা সংস্কারের বুলিয়া উড়াচ্ছে, তারা বাংলাদেশের সংস্কারের বুঝে কি? একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। কাজেই জিয়াউর রহমানকে বুঝতে হলে এই কঠিন সত্যগুলো বুঝতে হবে। শুধু দুই একটি রাজনৈতিক দল দিয়ে অভ্যুত্থান সম্ভব নয়। ছাত্র জনতা রাজপথে নেমেছিল বলেই হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পথ সমাবেশে একথা বলেন তিনি। জানান, ছাত্র জনতা রাজপথে নেমে আসায় খুনি হাসিনা অস্তিত্ব সংকটে পড়েছিল। তাই তোষামোদি না করে দেশকে গুরুত্ব দিয়ে কাজ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা। একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে অপসারণের পর নতুন সভাপতি নির্বাচনে জরুরি বৈঠকে বসেছেন পরিচালকরা। এই মুহূর্তে মিরপুরে বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী শরীফ রওশন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রওশন, আপনি তো সেখানে আছেন, বেশ কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে নানা আলোচনা, জল্পনা কল্পনা চলছে। বৈঠক শুরু হয়েছে কিনা, কি পরিস্থিতি বিসিবিতে এই মুহূর্তে আপনি জানাবেন? সাজিদ আরাফাত, এর আগের সংবাদে যেমনটা জানাচ্ছিলাম যে সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু আজ ব্যস্ততা মিরপুরের হোম অফ ক্রিকেটে দেখতে পাচ্ছেন। আমার পেছনে বেশ একটা সরগরম চলছে, সাংবাদিকদের অনেকক্ষণ ধরে আর কি আমরা অপেক্ষা করছি। 4টা থেকে 4:30টার মধ্যে একটা জরুরি বৈঠক হওয়ার কথা ছিল বিসিবির বোর্ড পরিচালকদের। তবে সেই বোর্ড পরিচালকদের আসলে বৈঠকটা এখন 5টার বেশি বেজে গেছে, তবে এখনও কিন্তু শুরু করা হয়নি। একটু আগে আমরা দেখলাম যে আকরাম খান, আইয়ুব মাহবুব আনাম এসেছিলেন এবং সবশেষ আমরা যেটা দেখেছি যে সদ্য যেটা আসলে আমাদের গণমাধ্যমের খবর এবং এনএসসি থেকেও একটা কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনিও কিন্তু এই মাত্র এসেছেন। তাকে আসলে এরপরে বোর্ড সভাপতি নির্বাচন করার যে একটা খবর, সেটা আসলে চাউর হয়েছে সংবাদের বিভিন্ন গণমাধ্যমগুলোতে। এবং এই বিষয়ে আসলে অনেক বোর্ড পরিচালকদের সাথে নাম প্রকাশ অনিচ্ছুক অনেক বোর্ড পরিচালকই আসলে বলেছেন যে আজকে যেহেতু ফারুক আহমেদকে এনএসসি থেকে গেল রাতে মনোনয়ন বাতিল করা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে যেহেতু আমিনুল ইসলাম বুলবুলকে তারা মনোনয়ন দিয়েছে কাউন্সিলরের, সেই ক্ষেত্রে আসলে তাকেই আসলে পরবর্তী বোর্ডের জন্য আজকের যে জরুরি বৈঠকটা হচ্ছে বিসিবিতে, সেখানে আসলে তাদেরকে সভাপতি ঘোষণা আসবে এবং এটাই আসলে জানিয়েছেন। এবং আমরা কিন্তু ফারুক আহমেদের সাথেও দুপুর নাগাদ যোগাযোগ করেছি এবং তিনি আসলে বলেছেন যে তার এই যে আক্ষেপ, আসলে এতদিন ধরে প্রায় 9 মাস ধরে তিনি কাজ করেছেন, তবে কাজ করার পরেও এই যে অনাস্থা আর বোর্ড পরিচালকের, সেইখানে সে কিছুটা আসলে আক্ষেপ প্রকাশ করেছেন যে এরকম একটা উদ্ভট পরিস্থিতি যেখানে যাদের পছন্দে বা যাদের সম্মতিতে তিনি বোর্ড পরিচালক হয়েছেন, তবে সেই বোর্ড পরিচালক হওয়ার পরেও তাদেরই আবার অসম্মতি জানানো হয়েছে। সেক্ষেত্রে তার কিছুটা প্রশ্ন পাবে। সব তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যিনি আসুক বোর্ড পরিচালক হিসেবে তিনি যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, তার যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয় তার সাথে যেরকম হয়েছে, তিনি সেটা প্রত্যাশা করছেন। পরবর্তীতে যখন আমাদেরকে বোর্ড পরিচালকের মিটিং শেষে আমাদেরকে সবশেষ জানাতে পারবো আমরা। সাজাদ।
রওশন, ধন্যবাদ। বিসিবি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শরীফ রওশন। এদিকে কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা ভাবছেন না বলে এখন টেলিভিশনকে জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ। আইসিসির কাছে অভিযোগ করার খবরকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। আগের কমিটির পরিচালকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও এনেছেন ফারুক আহমেদ। আইসিসিটা হয় কি একটা প্রোটোকল আছে ওদের, প্রপারলি নিউজটা হবে হলে গিয়ে আইসিসি এই নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, আইসিসি এন্ড ফিফা এসব ব্যাপারে একটু কঠোর, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফারেন্স হয়েছে। এটা আমার কোনো ব্যাপার নাই। এখানে আমি ডিরেক্টর ছিলাম সিলেক্টেড, বাট আমি কিন্তু বোর্ড পরিচালকরা যারা ইলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে এসছেন ওদের ভোটে কিন্তু আমি ইলেক্টেড হয়েছি অ্যাজ এ প্রেসিডেন্ট। অনাস্থাতে কোনো স্কোপ নাই কনস্টিটিউশনে। তারপরে অনাস্থা দিয়েছে, এই অনাস্থার কোনো স্কোপই নাই কনস্টিটিউশনে, আর 8 জনই দিয়েছে। তো আপনি বুঝেন এই আমার 7-8 মাসের টেনিয়রটা কেমন ছিল। সাগরের গভীর নিম্নচাপ বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, তবে এখনও দেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর নিউ মার্কেট, বেইলি রোড, আরামবাগ, নটরডেম, রাজারবাগ সহ বেশ কিছু এলাকার প্রধান সড়ক। বৃষ্টিতে নগর জীবনে বেড়েছে ভোগান্তি। আবহাওয়াবিদ অফিস সূত্রে জানা গেছে এই বৃষ্টি আরও 2-3 দিন স্থায়ী হতে পারে, যে কারণে দিনে ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। জলাবদ্ধতায় ভুক্তভোগীরা জানান ড্রেনেজ ব্যবস্থায় 5টি সংস্থার তদারকি জোরদার করা উচিত। সঠিক পরিকল্পনার অভাবে এমন দুরবস্থা নগরের। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম বিভাগের মাইজদিকোট 285 মিলিমিটার, আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হচ্ছে চাঁদপুরে, যা 241 মিলিমিটার। আজও দেশের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ব্যবসায়ীদের যেমন ভোগান্তি, তেমন যাত্রীদের ভোগান্তি, ক্রেতাদেরও ভোগান্তি রয়েছে। কোনো যাত্রী পাইতেছি না, বিভিন্ন জায়গায় পানি হয়ে গেছে, জলাবদ্ধতা। পানি নামতে অনেক সময় লাগে, যার কারণে যে মার্কেটে প্রায় 200-300 দোকান বন্ধ অবস্থায় পড়ে থাকে। মানে এই জিনিসটা আমাদের জন্য খুবই দুর্ভোগ। মানে বৃষ্টি, অল্প বৃষ্টিতেই ঢাকা শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, জলাবদ্ধতা কমাতে কোনো ব্যবস্থাপনা চোখে পড়েছে কিনা এবং নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের কি পরিস্থিতি এই মুহূর্তে? সাজিদ, দুপুর থেকে বৃষ্টি কমে গেলেও বা একেবারে থেমে গেলেও এখনো পর্যন্ত জলাবদ্ধতা ধানমন্ডি এবং নিউ মার্কেটের এলাকায় আমরা বেশ দেখতে পেয়েছি। মিরপুর সড়কের ঠিক ঢাকা কলেজের উল্টো দিকে নূরজাহান সুপার মার্কেট সহ গ্লোব মার্কেট, আরও বেশ কিছু মার্কেট রয়েছে যেগুলোতে ঈদ কেন্দ্রিক বেচা কেনার ধুম থাকার কথা এই সময়। তবে যেহেতু বৈরী আবহাওয়ার পরে একটা সময় পাওয়া গেছে, কিছুটা ফুরসত পাওয়া গেছে কেনাকাটার জন্য, তারপরেও সেই সময়টাকে, সেই সুযোগটাকে ব্যবসায়ীরা ঠিক কাজে লাগাতে পারেননি। যারা ক্রেতারা রয়েছেন তারা নিউ মার্কেট এলাকায় এসেছেন এবং এসে ভোগান্তিতে পড়ছেন। সহজ কথায় সিটি কর্পোরেশন থেকে ঘণ্টাখানেক আগে আমরা দেখেছি পানির পাম্প দিয়ে, দেখতে পাচ্ছেন ক্যামেরার পর্দায়, যে পানির পাম্প দিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা এখানকার পানি সরিয়ে যেখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো রয়েছে সেই অংশে নেওয়ার চেষ্টা করলেও সেটিও আসলে দীর্ঘ সময় সাপেক্ষ মনে হচ্ছে, কারণ 1 ঘন্টা ব্যাপী সময়ে আসলে খুব একটা পানি এখান থেকে অপসারণ করা যায়নি। ব্যবসায়ীরা আসলে ভীষণ ভোগান্তিতে পড়েছেন, কারণ প্রতি বছরই এই চিত্রের কোনো উন্নতি নেই। রাজধানীতে যখনই লাগাতার একদিনের জন্য বৃষ্টি হয় বা 2 দিন বৃষ্টি হয়, এরপর জলাবদ্ধতা থেকে যায় 3-4 দিনের মতো। তো আমরা দেখেছি যে যেহেতু এখনও আকাশে কালো মেঘের ঘনঘটা রয়েছে, তাই ব্যবসায়ীরা আরও বেশ কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে কিছু ব্যবসায়ী দোকানের সামনে বালুর বস্তা ফেলে রেখেছেন, যাতে অন্তত তাদের দোকানের ভেতরে পানি প্রবেশ না করে যদি আরও বৃষ্টি হয়। তো সড়কটি এখনও জলমগ্ন হয়ে রয়েছে। উদ্ধার পরিচ্ছন্নতা কর্মীরা চেষ্টা করছেন যে সেখান থেকে পানি সরিয়ে নেওয়ার জন্য, এবং যারা কেনাকাটা করতে এসেছেন তারা ভীষণ ভোগান্তির মধ্যে আসলে কেনাকাটা চালিয়ে যাচ্ছেন। তবে যারা ফুটপাতের দোকানদার ছিল তাদের একেবারেই মাথায় হাত, কারণ ফুটপাতের দোকানগুলো খোলার কোনো সুযোগ নেই। তো এখনো পর্যন্ত আসলে পরিচ্ছন্নতা কর্মীদের চেষ্টা চলমান রয়েছে এবং আমরাও এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দেখা যাক আসলে যে কতক্ষণ নাগাদ এই পানি অপসারণ করা যায়। তো সাজিদ, এই ছিল আমার কাছ থেকে মিরপুর সড়ক থেকে নিউ মার্কেট এলাকা থেকে সবশেষ। নিউ মার্কেট এলাকা থেকে জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিম শাফিন। এ পর্যায়ে ঢাকার বাইরের পরিস্থিতি জানতে চাই, চলে যাচ্ছি চট্টগ্রাম এবং ভোলায়। চট্টগ্রামে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ। আমরা তার কাছ থেকে জানবো যে
সাগরে গভীর নিম্নচাপ উপকূল পেরিয়ে গেলেও বিভিন্ন স্থানে বৃষ্টি ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর মধ্যে পতেঙ্গায় সাগর তীরে পাথরে এসে পড়েছে 3টি জাহাজ। এই বিষয়ে জানাতে হোসেন জিয়াদ, আপনি সেখানে রয়েছেন এবং এই 3টি জাহাজকে কখন কিভাবে সাগরে ফিরে নেওয়া হবে জানাবেন। পতেঙ্গার যে সমুদ্র সৈকত সেখানে পাথরে পড়েছে 2টি জাহাজ, আরেকটি জাহাজ আটকিয়েছে এখান থেকে কিছুটা দূরে আনোয়ারা উপজেলার যে সাগর তীর সেখানে। মূলত গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এবং আবহাওয়া বেশ উত্তাল এবং বলা চলে যে গত ভোররাত থেকে এখন পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছে এবং প্রবল ঢেউয়ে আসলে সাগরে যে জাহাজগুলো রয়েছে, বিশেষ করে লাইটার জাহাজগুলো, সেগুলো বেশ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে একটি জাহাজ নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে পণ্যবাহী জাহাজ, একটি জাহাজের দাম 5 থেকে 7 কোটি টাকার মতো। এই জাহাজটি নোঙর ছিঁড়ে এসে গতকাল রাতে আশ্রে পড়েছে পতেঙ্গার যে চরঘাটা যে এলাকা সেখানে এবং পাথরে আটকে গিয়ে এখানে জাহাজটি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে যে 18 জনের মতো ছিলেন এই জাহাজটিতে নাবিক এবং মাঝিমাল্লা মিলে এবং তারা তবে নিরাপদে নামতে পেরেছেন এবং তীরে উঠতে পেরেছেন। এরকম আরও প্রায় 1000-এর মতো জাহাজ এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং এই জাহাজগুলোতে যেসব মাঝিমাল্লা বা নাবিকরা থাকেন তারা বলা যায় যে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে জাহাজগুলোতে অবস্থান করছেন এবং চট্টগ্রাম বন্দর থেকে যে বিদেশি জাহাজগুলো আসে খোলা পণ্য, কয়লা, পাথর, চিনি, গম, চাল এই ধরনের পণ্যগুলো নিয়ে এই ছোট ছোট লাইটার জাহাজগুলো সারা দেশে আসলে পণ্য পরিবহন করে। একটি জাহাজ 1500 থেকে 1800 টন পর্যন্ত পণ্য নিয়ে সারা দেশের বিভিন্ন ঘাটে শিল্পের কাঁচামালগুলো পরিবহন করে নিয়ে যায়। তো আমরা আরেকটি জাহাজ একটু দেখাতে চাই আপনাদেরকে, যেটি ঠিক এটির 2 থেকে 500 গজ সামনে গিয়ে আটকে গেছে এবং পাথরে। সেটি এলপিজি বাহী একটি জাহাজ। এই জাহাজটি গত 2024 সালে আগুনে আসলে পরিত্যক্ত হয়ে যায় এবং চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে সেই জাহাজটি আগুন লাগে। তবে গতকাল এটি প্রায় 20 কিলোমিটার 20 নটিক্যাল মাইল দূর থেকে শঙ্খ নদীতে রাখা ছিল, সেখান থেকে ছিঁড়ে এসে এখানে আটকা পড়েছে। তো এই ধরনের জাহাজগুলো যখন এই ধরনের ক্ষতির মুখে পড়ে তখন আবার সাগরে নামানোর আগে ডকইয়ার্ডে নিতে হয় এবং মেরামত করে আসলে আবার সাগরে নামানো যায়। তো পরিস্থিতি বেশ উত্তাল সাগরের এবং এখন এখানে যারা আছেন তারা বলছেন যে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে যে পণ্য খালাস সেটি সাগর উত্তাল থাকার কারণে এই মুহূর্তে বন্ধ রয়েছে। সাজিদ, এ পর্যায়ে যেতে চাই ভোলায়। এ নিয়ে ভোলার তজুমউদ্দিন স্লুইস গেট এলাকা থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনি সেখানে রয়েছেন, বৈরী আবহাওয়ার খবরাখবর জানাবেন এবং জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে কি জানিয়েছেন জানাবেন। সাজিদ, মূলত গতকালকে জোয়ারের পানির চাপে যে ভোলার তজুমউদ্দিন উপজেলা এই সুইচ গেটের রিং বেড়িবাঁধ ছুটে গেছিল, এই রিং বেড়িবাঁধ কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু গতকাল রাত থেকে আজ অবধি কার্যক্রম চলমান রয়েছে বাঁধ নিয়ে সংস্কারের জন্য, কিন্তু এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে এই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনের জন্য এবং ক্ষতিগ্রস্ত যে সকল মানুষ রয়েছে তাদের সাথে কথা বলার জন্য কিন্তু ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান কিন্তু কিছুক্ষণ আগে এলাকায় এসেছেন এবং যে ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের তালিকা করে উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের চাল প্রণোদনা এবং ঢেউটিন সহ অন্যান্য যে প্রণোদনা রয়েছে তা দিবেন বলেও কিন্তু তিনি আশ্বাস জানিয়েছেন। আর আবহাওয়ার কথা যদি বলি, আবহাওয়া অনেকাংশে এখন স্বাভাবিক হয়ে আছে, কিন্তু নদীর পানি স্বাভাবিকের তুলনায় অনেকাংশে বেশি বলে আমরা জানতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় প্রায় 161 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে ভোলার মেঘনা নদীর তীরবর্তী এলাকায়। এছাড়াও যেই ভোলা জেলায় প্রায় 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। শুধু এই ভোলার তজুমউদ্দিন উপজেলায় নয়, ভোলার মনপুরা, ভোলার লালমোহন এবং ভোলার চরবসানের যে বিচ্ছিন্ন দ্বীপচর রয়েছিল সেই দ্বীপচরের মানুষও কিন্তু একরকম পানিবন্দী অবস্থায় এখন পর্যন্ত রয়েছে। সেখানকার মানুষদের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ সহযোগিতা পাঠানোর কথাও কিন্তু জেলা প্রশাসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। আর সবচেয়ে বলা যায় যে ভোলার যেই লঞ্চ সার্ভিস রয়েছে ঢাকা ভোলা সহ অন্যান্য লঞ্চ সার্ভিস এখন পর্যন্ত বন্ধ রয়েছে। অপরদিকে ফেরি সার্ভিস কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ফেরি সার্ভিস স্বাভাবিক হওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু ভোলার ইলিশা ঘাটের যে লঞ্চের পল্টুন রয়েছে এবং দৌলত খান ঘাট সহ বেশ কিছু লঞ্চ ঘাটের পল্টুন কিন্তু গ্যাংওয়ে থেকে সরে যাওয়ার কারণে সেই পল্টুনও কিন্তু একরকম বিপর্যয়
অবস্থায় রয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। আর সবশেষে বলা যায় যে ভোলার জেলা আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু নদীর পাড়ে বাতাস এবং নদীর পানির উচ্চতা অনেকাংশে বেশি রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তজুবুদ্দিন থেকে সর্বোচ্চ তথ্য। সাজিদ। ধন্যবাদ। এ পর্যায়ে যেতে চাই রাঙামাটিতে ভারী বর্ষণে 24 ঘন্টায় 140.2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে এবং সেই পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা। শহরের লোকনাথ মন্দির থেকে এই মুহূর্তে সেখানে যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। বৈরী আবহাওয়ার পরিস্থিতি সেখানকার কেমন বিরাজ করছে এই মুহূর্তে, সবশেষ পরিস্থিতি জানাবেন। সাজিদ, আপনি জানেন যে গতকাল মূলত সন্ধ্যার পর থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি মাঝারি থেকে অতি ভারী বলছে এখানকার যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে সেই আবহাওয়া অফিস। মূলত গতকাল সন্ধ্যা 6টা থেকে 6টা পর্যন্ত মোট যে গত 24 ঘন্টায় মূলত 140.2 মিলিমিটার যে বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। মূলত এই গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হচ্ছে, এরপরে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন যে কর্মকর্তারা রয়েছেন তারা মাঠ পর্যায়ে নেমেছেন এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে আশ্রয় যে 267টি আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসন থেকে খোলা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তাদেরকে আশ্রয় নিতে বলেছেন। আমরা গতকাল দেখেছি রাঙ্গামাটি জেলা প্রশাসক, আমি যেখানে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি শহরের লোকনাথ মন্দির এলাকায়, সেখানে এসেছিলেন এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদের সঙ্গে একটি সভা করে তিনি জানিয়েছেন যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে কোনো জানমালের জন্য ক্ষতি না হয় এই জন্য তারা এই আশ্রয় কেন্দ্রে চলে আসেন। আমরা এখন পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত এখানে 66 জন মানুষ, অর্থাৎ 18টি পরিবারের 66 জন মানুষ এই আশ্রয় কেন্দ্রটিতে অবস্থান নিয়েছেন। এর বাইরে যদি একটুখানি বলে, আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যেহেতু রাঙ্গামাটির আরো সব মিলিয়ে জেলা সদর সহ 10টি উপজেলা রয়েছে, সেখানে কোথাও এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে মানুষের উপস্থিতি নেই। তবে রাঙ্গামাটি শহরে 29টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে যেখানে বসবাস কেন্দ্র অন্তত 20,000 মানুষ রয়েছেন, তাদের জন্য 20টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। এবং আমি একটুখানি বলে রাখি 1,300 মেট্রিক টন চালের মজুদ রয়েছে ত্রাণ হিসেবে এবং 15 লক্ষ টাকা নগদ হস্ত মজুদ রয়েছে বলে তারা জানিয়েছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ। রাঙ্গামাটি থেকে যেতে চাই সুনামগঞ্জে। দুদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বেড়েছে 26টি নদ নদীর পানি। বন্যা আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ। এ নিয়ে আরও জানাতে গজারিয়া নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, আপনি তো সেখানে আছেন, পানি কি পরিমাণ বেড়েছে এবং স্থানীয়দের নিরাপদ আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। সুরমা, কুশিয়ারা, জাদুঘাটা কিংবা যে গজারিয়া যে নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে যদি বলি ইতিমধ্যে কিন্তু উজানের যে পাহাড়ি জলের যে স্রোত সেই স্রোত পাশাপাশি এখানকার যে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে আসলে ইতিমধ্যে সুনামগঞ্জে কিন্তু আসলে বন্যার সংখ্যা নেই, তারপরেও কিন্তু আসলে মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বন্যা মোকাবেলা করার জন্য কিন্তু আসলে সকল ধরনের আসলে প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আসলে এখানকার মানুষরা যেটি বলছেন, অর্থাৎ সুনামগঞ্জের সীমান্তবর্তী যে মানুষগুলো রয়েছেন তারা যেটি বলছেন যে যেহেতু 2022 সালে 16 জুন কিন্তু সুনামগঞ্জে ঠিক একইভাবে কিন্তু টানা বৃষ্টি আর উজানের ঢলে কিন্তু রাতভর উজানের ঢলে কিন্তু আসলে এখানকার যে নিম্নাঞ্চল থেকে শুরু করে একদম শহর, অর্থাৎ গ্রাম থেকে শুরু করে শহর আসলে ডুবে যায়, যার ফলে কিন্তু এখানকার মানুষ যখনই নদীর পানি বাড়ে তখনই কিন্তু আসলে তাদের মধ্যে আসলে একটা বন্যা পরিস্থিতি আতঙ্ক বিরাজ করে। তবে জেলা প্রশাসক যেটি বলছেন ইতিমধ্যে বন্যা মোকাবেলা করার জন্য কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা একটি বিশেষ সভা তিনি করেছেন, যেখানে 12 উপজেলার নির্বাহী কর্মকর্তাদের তিনি নিজে দিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ, পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো আসলে মজুদ প্রস্তুত রাখার জন্য। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত 24 ঘন্টা কিন্তু সুনামগঞ্জের সকল নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যেহেতু বৃষ্টিপাত উজানের ঢল অব্যাহত রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আজকে রাতেও কিন্তু আসলে নদীর পানি বাড়বে। তবে বৃষ্টিপাত পাশাপাশি মেঘালয়ের যে বৃষ্টিপাত যদি কম হয় তাহলে কিন্তু আসলে নদীর পানি কিছুটা কমতে পারে। সাজিদ। দেশের বিভিন্ন জেলা থেকে বৈরী আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা থেকে ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যেতে থাকায় সতর্কতা জারি হয়েছে 9 জেলায়। এর প্রভাবে আলিপুর দুয়ারে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শুক্র ও শনিবার কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি
দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলায় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনা করেছে প্রশাসন। ঝোড়ো বাতাস সহ ভারী বৃষ্টির কবলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সব রাজ্য। কেরালার 8 জেলায় রেড অ্যালার্টের পাশাপাশি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে পশ্চিম উপকূল সহ ভারতের বড় অংশে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী নিম্নচাপ এগুচ্ছে স্থলভাগের দিকে। সঠিক পরিচর্যায় আম উৎপাদন ও সঠিকভাবে প্রক্রিয়াকরণের চেষ্টা চলছে এবং এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভাও হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। মানিক মিয়া অ্যাভিনিউর কৃষি মার্কেটে পার্টনার প্রোগ্রামের আওতায় বাংলাদেশ উত্তম কৃষি চর্চা অনুসরণ করে উৎপাদিত নিরাপদ আম বাজারজাতকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় তিনি এই প্রকল্পের সাথে জড়িত কৃষক ও বাজারজাতকরণের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বলেন, শুধু বিদেশে নয়, স্থায়ীভাবেও নিরাপদ আম পৌঁছে দেওয়ার কাজ চলছে। 38টা দেশ এবং অন্যান্য জায়গায় নতুন করে চায়না যোগ হয়েছে। অন্যান্য জায়গায় অন্যান্য দেশে যেখানে আমের চাহিদা রয়েছে সেখানে আমাদের এই বাংলাদেশের এই সুস্বাদু আম কীভাবে আমরা পৌঁছাতে পারি, সেই দেশের নীতি এবং তাদের যে বিধিবিধান রয়েছে সেগুলোকে যথাযথভাবে অনুসরণ করে সেগুলোর জন্য আমরা কাজ করছি। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। গেল রাতে নদীর বিভিন্ন অংশে মা মাছ ডিম ছাড়া শুরু করে। এমন খবরে উৎসবের আমেজ হালদাপাড়ের মাছের ডিম সংগ্রহকারীদের মাঝে। এবছর সংগৃহীত ডিমের পরিমাণ অন্য বছরের তুলনায় বেশি হবে বলে দাবি তাদের। হালদা গবেষকরা বলছেন, কয়েকদিন ধরে মা মাছ নমুনা ডিম ছেড়েছে, তাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন হালদাপাড়ের রাউজান ও হাটহাজারী উপজেলার হাজার খানেক ডিম সংগ্রহকারী। গতরাতে ডিম ছাড়া শুরু হলে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই তারা নদীতে ডিম সংগ্রহে নামেন। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে 49 জনকে আটক করেছে বিজিবি। সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ি সীমান্ত এলাকা থেকে 29 জনকে আটক করে বিজিবি। এর মধ্যে বাঘিছড়াই এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ 5 জন ও চম্পারাই সীমান্ত থেকে 14 জনকে আটক করা হয়। এছাড়া রাজকি এলাকা থেকে আটক করা হয় 10 জনকে। এদিকে বুধবার রাতে হবিগঞ্জে চুনারু ঘাট দিয়ে অনুপ্রবেশ করে 22 জন বাংলাদেশি। বিজিবি জানায়, আটক প্রত্যেকের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ জোর করে বাংলাদেশের দিকে তাদের ঠেলে দেয়। ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে ফেনীর গবাদি পশুর হাটগুলো। খামারগুলোতেও চলছে কোরবানির পশু পালনের ব্যস্ততা। এদিকে পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। ফেনীর গবাদি পশুর হাট ও বাজার নিয়ে জানাতে শহরতলির 5 গাছিয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, হাটে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? সন্তুষ্ট কিনা তারা? সাজিদ, আমরা এখন আছি ফেনী শহরতলির 5 গাছিয়া বাজারে। এই বাজারটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাড়াও সারা বছরই এখানে পশুর বেচা কেনা হয়। আজকের এই বাজারটি ছাড়াও ফুলগাজীর মুন্সিহাট বাজার সহ জেলার বেশ কিছু স্থানে পশুর বাজার বসছে। এই ঈদুল আজহা উপলক্ষে ফেনীতে প্রায় শতাধিক স্থানে পশুর বাজার, সেই বাজারটি বসেছে। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এই পশুহাটগুলোতে যাতে নির্বিঘ্নে পশু বেচা কেনা করা যায় সেজন্য তারা কিন্তু যাবতীয় যে পদক্ষেপ সেটি কিন্তু নিয়েছেন। আমরা আজকের বাজারে এসে যেটি দেখেছি যে অন্যান্য বছরের মতো, বিশেষ করে গত বছরের পশুর যে দাম ছিল, দামের যে তারতম্য কিন্তু খুব একটা নেই বললে বিক্রেতারা আমাদেরকে বলেছেন। তবে ক্রেতারা যেটি বলছেন যে গত বছরে তারা যে দামে কিনেছেন, যে পশুটি গত বছর 80,000 টাকা থেকে 90,000 টাকা থেকে কিনেছেন, সেই পশুটি এবছর 1,10,000 টাকার মধ্যে কিনতে হচ্ছে। এই দামের মধ্যে কিন্তু আছেন। অপরদিকে বিক্রেতারা যেটি বলছেন যে দেশের সামগ্রিক পরিস্থিতি, বিগত বছরের বন্যা, সব মিলিয়ে তারা কিন্তু ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। সীমান্ত দিয়ে যদি পশু চোরাচালান না হয় তাহলে তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন, তারা কিন্তু সেটি দাঁড়াতে পারবেন। আমরা কথা বলেছি বিজিবির সাথে। বিজিবিও বলছেন যে সীমান্তে যাতে পশু চোরাচালান না হয় সেই বিষয়ে তারা নজরদারি জোরদার করেছে। এই ছিল ফেনীর 5 গাছিয়া বাজার থেকে আমাদের কাছে ফেনীর গবাদি পশুর বাজারের খবর সর্বশেষ। ফেনী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। এবার যেতে চাই সাপ্তাহিক বাজার পরিস্থিতি দেখতে। টানা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে ক্রেতা বিক্রেতাকে। পানিতে নষ্ট হয়েছে অনেক পণ্য। বিক্রেতারা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে দাম বাড়তে পারে সবজির বাজারে।
কারণ বাজারে টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়েছে সবজিসহ বিভিন্ন মালপত্র। গতকাল দিনভর বৃষ্টির প্রভাব শুক্রবারও দেখা গেছে বাজারে। সাপ্তাহিক ছুটির দিন হলেও বৈরী আবহাওয়ায় ক্রেতা উপস্থিতি ছিল অনেক কম। তবে বাজারেও সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দু একটি ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার কমে। বৃষ্টির মধ্যে বাজারে দেশি ও চাষের বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে। সেই সাথে গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। বাসায় লেগে গেছে পানি, এত কম পানি, অনপানি জমা রয়েছে। কারণ বাজারের মতো জায়গায় এরকম সমস্যা তো আসলে জনসাধারণ অনেক দুর্ভোগে মনে হয়। বর্তমান বাজারে যে সমস্ত মালামাল আছে এগুলোর দাম অনেক কম। প্রত্যেকটা কেজি প্রতিতে 10 টাকা কম। যেরকম উস্তা বেচছি 40 টাকা, এনকে 30 টাকা বেচতে পারছে। একটা হলো কারেন্ট আর একটা হলো হাইব্রিড, একটা হলো মানিকগঞ্জের জিয়া মরিচ, একই দাম 40 টাকা করে বিক্রি করতেছি আমরা। সাপ্তাহিক ছুটির দিন হলেও বৈরী আবহাওয়ায় ক্রেতা সংকটে কমেছে সবজি ও মুরগির দাম। তবে দাম বেড়েছে মাছের বাজারে। কোরবানির ঈদ ঘিরে এখনও মশলার চাহিদা তেমন না থাকলেও বেড়েছে এলাচের দাম। ঈদুল আজহার আগে চট্টগ্রামে বিভিন্ন মশলা ও তেলের দাম সহনীয় পর্যায়ে থাকলেও বেড়েছে এলাচের দাম। তবে আশানুরূপ বিক্রি নেই মশলার। সিলেটে মুরগির দাম কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। গরুর মাংসের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়লেও অপরিবর্তিত খাসির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। দাম কমেছে সোনালী, কক এবং লেয়ার। তবে বৈরী আবহাওয়ায় দাম বাড়তি মাছের বাজারে। বরিশালের পাইকারি বাজারে অর্ধেকে নেমেছে সবজির দাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্রেতার সমাগম না থাকায় সবজির দাম কিছুটা কমেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে কেজিতে 100 টাকা পর্যন্ত দাম কমেছে সোনালী মুরগির। এবার ভিন্ন প্রসঙ্গ। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী। সকালে খুলনা নগর বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সেখানে দলের প্রতিষ্ঠাতার স্মরণে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন নেতাকর্মীরা। সকাল 10টায় ময়মনসিংহের দলীয় কার্যালয়ে কালো পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি কোরআন তেলাওয়াত শেষে মোনাজাতের আয়োজন করা হয়। পরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বরিশাল, যশোর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে একই আয়োজন করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ানকে অস্ত্র বিক্রি করা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটনের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। রয়টার্স জানিয়েছে, চীন তাইওয়ানের ওপর সামরিক চাপ বাড়ানোয় দ্বীপরাষ্ট্রটির পাশে দাঁড়ানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস সূত্র বলছে, প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে তাইপেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে মার্কিন প্রেসিডেন্টের। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন যদি বেইজিংয়ের এ সতর্কতা না মেনে তাইওয়ানকে অস্ত্র বিক্রি শুরু করে, তাহলে চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নতুন করে আরও ঘনীভূত হবে। ফেডারেল আদালতের স্থগিতাদেশের একদিন পর আপিলের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ বহাল রাখলেন মার্কিন আপিল আদালত। যদিও সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে সাময়িকভাবে। মামলার পরবর্তী শুনানি আগামী 5 জুন নির্ধারণ করা হয়েছে। আদালতের সিদ্ধান্তের কিছুক্ষণ বাদেই হোয়াইট হাউসের উপদেষ্টা জানান, 3 দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবার পথে। এর আগে শুল্কারোপ স্থগিতের প্রতিক্রিয়ায় বিচারকদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্যের অভিযোগ তোলেন হোয়াইট হাউসের মুখপাত্র। বাজেট কমাতে প্রায় 7,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটির বার্ষিক $370 কোটি বাজেটের 20% কমানোর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, কর্মী ছাঁটাই কার্যকর হবে আগামী বছর 1 জানুয়ারি থেকে। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর মানবিক উন্নয়ন সংস্থাগুলোর বরাদ্দ কমিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জাতিসংঘ থেকে সদস্যপদ প্রত্যাহারের বিষয়েও দেয়া হয়েছে হুমকি। চলতি বছরই জাতিসংঘে ওয়াশিংটনের দেনার পরিমাণ $280 কোটি। সংস্থাটির তহবিলের 22% ও শান্তিরক্ষী মিশনের 27% প্রদান করে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির নতুন মার্কিন প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানালেও তা প্রত্যাখ্যান করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের জ্যেষ্ঠ নেতার পক্ষ থেকে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ
উইটকফের প্রস্তাবে হামাসের মূল দাবিগুলো অনুপস্থিত। নেই যুদ্ধ শেষ করার কোনো উদ্যোগও। যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের দাবি 2 মাসের যুদ্ধবিরতির মধ্যে হামাসকে 10 জীবিত ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করতে হবে। সঙ্গে ফিরিয়ে দিতে হবে 18 ইসরায়েলি বন্দীর মরদেহ। বিনিময়ে ইসরায়েল ফিরিয়ে দেবে কারাগারে বন্দী ফিলিস্তিনিদের। হামাস বলছে এই প্রস্তাবে আগ্রাসন আর ক্ষুধামুক্ত হবে না উপত্যকা। শুক্রবার বা শনিবার এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে হামাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানের প্রতি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে সৌদি আরব। অন্যথায় তেহরানে হামলা চালাতে পারে তেল আবিব। সম্প্রতি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী এই বার্তা পাঠিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের 2 শীর্ষ কর্মকর্তা। চুক্তিতে অগ্রগতি না হওয়ায় ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে এ সময় সতর্ক করেন প্রিন্স খালিদ। হামলা চালানোর মাধ্যমে বিষয়টির সুযোগ নিতে মরিয়া ইসরায়েল। পরমাণু চুক্তি নিয়ে এ পর্যন্ত তেহরান ও ওয়াশিংটন 5 দফা বৈঠকে অংশ নিয়েছে, যদিও এখনও চুক্তিতে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ লাহোরে সিরিজের দ্বিতীয় টি-20তে স্বাগতিকদের মুখোমুখি হবে লিটন দাসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। 5 ম্যাচের সিরিজ নিরাপত্তার কারণ দেখিয়ে নামানো হয় 3 ম্যাচে। এরপর প্রথম ম্যাচেই হার বাংলাদেশের। এখন তো সিরিজ বাঁচানোই দায় ফিল সিমন্সের সামনে। আর টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তানও নেই খুব একটা ভালো ফর্মে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের পারফরমেন্স ছিল বিবর্ণ। এছাড়া দলটিতে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা। তবু খাবি খাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলে টাইগাররা ফিরবে সিরিজ জেতার লড়াইয়ে। আর হারলে আরও একটি সিরিজ হাতছাড়া হবে লিটনদের। বেনফিকা ছেড়ে এবার নিজ দেশের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে নাম লিখালেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। 1 বছরের চুক্তিতে ডি মারিয়া ফেরার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় রোজারিও। 2007 সালে রোজারিও সেন্ট্রাল ছেড়ে ইউরোপে পাড়ি জমায় আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। সেখানে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলে আবারও শৈশবের ক্লাবে ফিরছেন ডি মারিয়া। সবশেষ বেনফিকায় খেলে এবার পাকাপাকিভাবেই নিজ দেশে ফিরলেন বিশ্বকাপ জয়ী তারকা। এর আগে 37 বছর বয়সী এই ফুটবলার গত বছর কোপা আমেরিকা খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।